নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 দীর্ঘ প্রতীক্ষার পর তার যে কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন হয়ে গেছে। ইতিমধ্যে এই কাউন্সিলিং এর নোটিফিকেশন নিয়ে অনেক ভিডিও বেরিয়ে গেছে এবং তোমরা এই ভিডিও দেখেছো, কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো অন্যান্য চ্যানেলে তোমরা পেয়েছো কিনা জানি না, তাই আমি তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টকে ধরিয়ে দেব। সেই পয়েন্টগুলো তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে। কাউন্সিলিং হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমার সঠিকভাবে চয়েস ফিলিং, কলেজ বা সাবজেক্ট নির্বাচন তোমার র্যাঙ্ক অনুযায়ী, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও রেজিস্ট্রেশন পার্টে যে বিভিন্ন ইনফরমেশনের ব্যাপার থাকে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই কয়েকটা কথা মন দিয়ে কিন্তু শুনে নিলে তোমাদের লাভ হবে। এবং আপনারা অভিভাবক যারা দেখছেন প্রত্যেকে নমস্কার জানিয়ে বলি যে আজকের এই ভিডিওর কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টকে ভালো করে আপনারা মাথায় রাখবেন। যখন চয়েস ফিলিং হবে অবশ্যই আপনারা আপনাদের যে ছেলে মেয়ে তার সঙ্গে চয়েস ফিলিং এর সঙ্গে থাকবেন, কেন কোন রকম যেন ভুল ভ্রান্তি না হয়ে যায় সেটা দেখার জন্য। আজকে এই কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2025 এ কি কি রয়েছে তার ডিটেলের মেন পয়েন্টগুলো আমি আপনার সামনে তুলে ধরছি। এবারের এই যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং মূলত হবে মাত্র দুটি রাউন্ড, ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড। এবারে কিন্তু কোনো মপ আপ রাউন্ডের ঘোষণা এখনো পর্যন্ত কিছু নেই। সুতরাং আমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এই দুটো রাউন্ডে কি কি হবে সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব। প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এই যে কাউন্সিলিং তার রুলস এবং গাইডলাইন যেটি রয়েছে সেটা আমরা দেখে নেব, এবং এটা পুরোটাই রয়েছে www.wbjeb.nic.in এবং www.wbjeb.in এই দুটো সাইডে ডিটেলটা পাওয়া যাবে। এবারে এই কাউন্সিলিং এ প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অনেকগুলো বিষয় ওখানে ভরতে হবে, যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল লাগবে, ক্লাস 10 এর ইংলিশের নাম্বার লাগবে, ক্লাস 10 এর টোটাল নাম্বারে কত পরীক্ষা হয়েছে, কত পাওয়া গিয়েছিল, আপডেট নাম্বার কত সেটা বসাতে হবে। ক্লাস 12 এর প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার লাগবে, অর্থাৎ টোটাল নাম্বার কত, আপডেট নাম্বার কত, 100 এর মধ্যে আমি কত পেলাম, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, এবং ওভারঅল হচ্ছে কত নাম্বার, সেটা আমার যে মার্কশিটে যেটা আছে ঠিক সেটা মিলে যাবে, সেরকম টোটাল নাম্বার কত পরীক্ষা হয়েছিল, কত পেয়েছিলাম সেটাও এগুলো বসাতে হবে। এগুলো বসানোর পরে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে 500 রুপিস। এই 500 রুপিস কিন্তু নন রিফান্ডেবল। এই 500 রুপিস এটা নন রিফান্ডেবল, এবং এরপরে এই পেমেন্ট করার পরেই কিন্তু আমরা যখনই আমি এই রেজিস্ট্রেশন 500 টাকা পেমেন্ট করব তারপরেই কিন্তু আমি চয়েস ফিলিং পোর্টালটা আমার জন্য অ্যাভেলেবেল হবে। যতক্ষণ না পর্যন্ত এই 500 টাকা আমরা পেমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হবে না। তাহলে আমরা 500 টাকা পেমেন্ট করার পরে যখন পোর্টালটা খুলে যাবে তখন আমাদের চয়েস ফিলিং পোর্টালে চলে যেতে হবে। রেজিস্ট্রেশন পার্টে ঠিক যেটা বললাম যে ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইন কেস অফ এনি রিফান্ড। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা এই কারণে দিতে হয় যে কোনো কারণে যদি রিফান্ড হয়, অর্থাৎ কেউ ভর্তি হলো না, উইথড্রল হয়ে গেল, সেই জন্য তাদের যে রিফান্ড হবে সেই জন্য এই ব্যাংক অ্যাকাউন্টটা ডিটেল দরকার পড়ে। এরপর বলা হয়েছে পাসিং স্ট্যাটাস, টোটাল মার্কস এন্ড অবটেন মার্কস ইন ইংলিশ অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আমি যেটা বললাম ইংলিশের নাম্বার। অন্যভাবে পাসিং স্ট্যাটাস, ওভারঅল ফুল মার্কস এন্ড অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 10 স্ট্যান্ডার্ড, এটা দিতে হবে। পাসিং স্ট্যাটাস, ওভারঅল ফুল মার্কস এন্ড অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 12 সেটাও দিতে হবে। অন্যদিকে পাসিং স্ট্যাটাস, টোটাল মার্কস এন্ড অবটেন মার্কস ইন ক্লাস 12 স্ট্যান্ডার্ডে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেটিক্স প্র্যাকটিসেস বা টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট বা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনিয়রশিপ, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টগুলো বসাতে হবে। এখানে বলা হয়েছে ইফ এ সাবজেক্ট ডাজ নট অ্যাপ্লাই টু এনি ক্যান্ডিডেট হি সি মে সিলেক্ট এনএ। ওখানে ড্রপ ডাউন মেনুতে এনএ থাকবে, সুতরাং সেখান থেকে আমাদের সব সাবজেক্ট থাকবে না, সব কম্বিনেশন থাকবে না। সুতরাং ওয়েস্ট বেঙ্গল যেমন 14টা সাবজেক্টের কম্বিনেশনের পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তার মধ্যে সব সাবজেক্ট একজন থাকবে না, তাহলে যেগুলো থাকবে না সেগুলোকে এনএ করতে হবে। বলা হয়েছে এখানে ক্যান্ডিডেট শুড বি ভেরি কেয়ারফুল হোয়াইল গিভিং এনি ইনফরমেশন ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস। কারণ বলা হয়েছে ইট ইজ নট পসিবল টু মেক এনি চেঞ্জেস অর
or correction after the candidate has submitted their registration. Therefore, WBJEB will not be responsible if the candidate is not offered any choice or if a seat is not assigned due to incorrect information provided by the candidate. যদি কোনো ইনকারেক্ট ইনফরমেশন হয়ে যায়, সাপোজ এই নাম্বারের ক্ষেত্রে এররস অফ অমিশন বলে এটা চ্যাপ্টার হয় যেমন, তো এখানে ভুল হতেই পারে কোনো ডেটা পাঞ্চ করতে গিয়ে। তো সেই ডেটা পাঞ্চ করতে গিয়ে দেখা গেল একটা সাবজেক্টের পার্সেন্টেজই কমে গেল। তো পার্সেন্টেজ কমে যাওয়ার জন্য আমি অনেকগুলি কলেজে আর অ্যাডমিশনের জন্য কোনো আমি চয়েস ফিলই করতে পারবো না। সুতরাং এই জায়গাগুলো যেমন যাদবপুর আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, নিওটি আছে, ধর বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যাদের 60% দরকার। সুতরাং সেই যে ইম্পর্টেন্ট বিষয়, সেই জন্যই বলা হচ্ছে খুব যত্নশীল হতে হবে এবং যত্ন করে তোমরা কিন্তু এই নাম্বারগুলো ওখানে দেখে দেখে পুট করবে। এখানে চয়েস ফিলিং ডিউরিং রেজিস্ট্রেশন, once academic score are given and registration fee paid, the candidate can view all institute and courses available to him her according to his her eligibility criteria based on the inputs provided by him her. অর্থাৎ এই যে বললাম যে নাম্বারগুলো তুমি বসাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করে নেবে মেসিক। তারপর তোমাকে দেখাবে, অনেকে বলে স্যার চয়েস ফিল করতে গিয়ে যাদবপুর দেখতে পাচ্ছি না, আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেখতে পাচ্ছি না। তো এই ধরনের ক্রাইটেরিয়া থাকে, সেটা নয় যে নাম্বার ভুল করে তুমি বসিয়ে, তাই নয়। অনেকের যে নাম্বার কম থাকে, বিলো 60% থাকে, তারা এগুলো পাবে না। ঠিক একইভাবে যদি ভুলও কেউ করে দেয় এবং ইনপুট যা থাকছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি কিন্তু সেখানে পাবে, সবই কিন্তু পাওয়া যাবে না। যারা ফুল নাম্বার মানে ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কভার করবে তারা সব চয়েস দেখতে হবে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউট কোর্সেস, দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ হার চয়েস ইন অর্ডার অফ হিজ হার প্রায়োরিটি। নিজের পছন্দ মতো নিজের প্রায়োরিটি সাজিয়ে নিয়ে সেই অনুযায়ী তাকে চয়েস ফিলিং করতে হবে। The choice are shown in alphabetical order or to make the search easy. ওই চয়েস যখন করবো আমরা, ইনস্টিটিউট নাম বেরোবে, সাবজেক্ট বেরোবে, তো এগুলো হচ্ছে সবই আলফাবেটিক্যাল অর্ডারে থাকবে। কেন না, এটাকে ইজি করার জন্য, যে ইনস্টিটিউটকে সার্চ করে বের করা সেক্ষেত্রে আলফাবেটিক্যাল অর্ডারে সহজ হবে সেই জন্য। TFW seat are shown as separate choice for every institute and every branch. প্রত্যেকটা ব্রাঞ্চ এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের TFW জন্য আলাদা করে দেখানো হবে। Wherever applicable, for example, if a candidate is, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে if a candidate is ready to accept either a TFW or non-TFW seat in same institute in same branch, then she must select both. অর্থাৎ আমি TFW হোক বা TFW না হোক, নন TFW, দুটোর মধ্যে যেটা হবে সেটাই নেব। সেই ক্ষেত্রে আমাকে দুটোই সিলেক্ট করতে হবে। আবার বলা হয়েছে if he select only a non TFW seat, যদি কেউ নন TFW সিট করে দেয় তাহলে he will not be allotted any TFW seat, তাকে কিন্তু কোনো TFW সিট কিন্তু অ্যালট করা হবে না যদি সে শুধুমাত্র নন TFW তে টিক দিয়ে দেয়, even it is available. Similarly, if he select only a TFW seat, যদি শুধুমাত্র TFW সিট চায় তাহলে কি হবে, তখন বলা হয়েছে he will not be allotted any non TFW seat, তখন তাকে কিন্তু নন TFW সিট দেওয়া হবে না, সে পাওয়ার হলেও, ইভেন অ্যাভেলেবেল যদি হয় তাতেও পাবে না। এই ক্ষেত্রে বলা যেটা বাঞ্ছনীয় সেটা হচ্ছে যারা TFW ক্যাটাগরিতে নেবে তারা অনলি TFW করবে, আর যদি সাধ্য সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে TFW নন TFW বোথে ঠিক করবে। এখন TFW যারা করবে তারা ধরো তুমি দেখছো যে আমি এই কলেজে TFW হয়তো পেয়ে যাবো, বাট এবছরে ক্যান্ডিডেট যেমন কম ছিল, কোশ্চেন পেপার যেমন মডারেট হয়েছিল, এবং কম্পিটিশনটা কিন্তু খুব ফ্র্যাকশনাল কম্পিটিশনে র্যাঙ্ক কিন্তু প্রচুর আলাদা রকম হয়েছে, যেটা আমাদের প্রেডিকশন হচ্ছে কোনোভাবে খাটেনি। তো এখন ঘটনা হচ্ছে তোমাদের যারা TFW তে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু নাম্বার অফ চয়েসেসটা কিন্তু বাড়াতে হবে, কারণ এখানে চয়েস যে তোমরা দেবে সেটা কিন্তু আনলিমিটেড। অর্থাৎ আমাদের লিস্টে সিট ম্যাট্রিক্সে যত আছে তোমার যদি এলিজিবল হও তাহলে সবই চয়েস তুমি দিতে পারবে। সুতরাং তোমাকে চয়েসের লিস্টটা কিন্তু অনেকটা বড় করতে হবে যাতে করে TFW ফেসিলিটিতে তুমি ভর্তি হতে পারো। যারা একদম আর্থিকভাবে পিছিয়ে আছো, যারা কোনোভাবে অন্যভাবে ম্যানেজ করতে পারবে না, তাদের জন্য এটা কিন্তু অ্যাডভাইস, তোমরা সেভাবে কিন্তু চয়েস ফিল করবে। এখানে 10টা 20টার ব্যাপার না, তুমি সব চয়েসই ফিল আপ করতে পারো, সবটা দেখে চয়েস ফিল করো। এই চয়েস লগইনটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবছরে দুটো রাউন্ডে হবে। আমাদের প্রথমে 28 তারিখ, অর্থাৎ আমি যখন ভিডিও করছি তখন পোর্টাল তখনও খোলেনি, এরপর পোর্টাল খুলবে। 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই চয়েস ফিলিং চলবে এবং 1 তারিখের মধ্যে লক করতে হবে।
অন্যান্য বছর হচ্ছে লক বাটনটা এনাবেল করা থাকে না, আমরা জানি না, পোর্টাল খোলা পরে বয়ে যাবে যে লক বাটনটা প্রথম থেকে এনাবেল করা থাকছে কি না। যদি প্রথম থেকে এনাবেল করা থাকে তোমরা অত্যন্ত সাবধানে অপারেট করবে, লক বাটন যেন হাত দেবে না কেউ, যদিও কসান দেবে, সেই কসান ধরতে না পারলো তুমি যদি লক করে ফেলো আর কিন্তু ফার্দার তুমি মডিফাই বা বাড়ানো কিছুই করতে পারবে না। সুতরাং খুব সাবধান। আর যদি লক বাটন এনাবেল না হয়ে থাকে তাহলে তোমরা 1 তারিখে 1 সেপ্টেম্বর গিয়ে তোমরা লক করে সেটাকে প্রিন্ট আউট অবশ্যই নেবে। চয়েস ফিলিং এর জন্য তোমার এটা নয় যে একবারই সব চয়েস ফিল করতে হবে। তুমি আপাতত সময় আছে, আমি বসে 10টা চয়েস ফিল করলাম, আবার আমি পরে এসে আমি একবার ওইটা কি করবে, যখন চয়েস ফিল করবে তখন আবার ওই সেভ অ্যান্ড গো টু হোম করে চলে যেতে হবে। সেভ অ্যান্ড গো টু হোম করে তুমি সাইন আউট করে দেবে, পরে আবার সাইন ইন করবে। সাইন ইন করার পর তুমি দেখবে তোমার আগে যে চয়েসগুলো দিয়েছিল সেগুলো রয়েছে। সুতরাং তারপর থেকে তুমি আবার অ্যাড করে করে যেতে পারবে। এইভাবে তোমাদেরকে চয়েস ফিল করতে হবে, একবারই করতে হবে এমন না, তুমি বারবার দফায় দফায় করতে পারবে। চয়েস লকিং এর ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যে চয়েস লকিং এর যে দিন ধার্য থাকবে বা 1 তারিখের মধ্যে তুমি যখন চয়েস লক করবে, চয়েস লক করে অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। এটা কিন্তু খুব দরকারি, এটা লাগে, ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্টেও দেখবে এটা থাকে। তো তোমরা এটা কিন্তু একটা প্রিন্ট আউট করে রেখে দেবে। আর যারা চয়েস লক করতে হবে তাদের কি হবে, তাদের অটো লক হয়ে যাবে, যে নির্দিষ্ট টাইম তারপরে গিয়ে অটো লক হয়ে যাবে। সুতরাং অটো লক হয়ে যাওয়ার পর তোমাকে দেখতে হবে ওখানে লক চয়েস যেটা আছে তার প্রিন্ট আউটটা নিতে হবে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে লাস্ট সেভ চয়েস আমার কত ছিল। সুতরাং কোনো যদি ভুলভ্রান্তি হয়, তাই লক নিজের হাতে করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। আমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর যে নিয়ম সেটা হচ্ছে রাউন্ড 1 এ যেমন আমি এই যে চয়েস ফিলিং করে দিলাম, সাবমিট করে দিলাম, এরপরে রেজাল্ট যেটা বেরোবে 3 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে। 3 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে, 3 সেপ্টেম্বর যখন রেজাল্টে বেরিয়ে যাবে, সেই রেজাল্টে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে। তো যারা যারা সিট পাবে তখন এই সিট অ্যালটমেন্ট লেটার যেটা সেটাকে ডাউনলোড করতে গেলে কিন্তু তোমাকে আগে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা সেটা জমা করতে হবে। এই সিট অ্যাকসেপ্টেন্স ফি কত, 5000 প্রত্যেককেই পে করতে হবে। 5000 পে না করা পর্যন্ত কিন্তু আমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবো না বা তোমরা পারবে না। এবারে এই অ্যালটমেন্ট লেটার যখন ডাউনলোড হয়ে যাবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। এখন ফার্স্ট রাউন্ডে যারা চয়েস ফিল করলে তারা যদি না পাও তাহলে তাদেরকে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। ফার্স্ট রাউন্ডে যারা সিট পেলে তারা কি করবে, কি কি করণীয়, এটা একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে আমি নিয়ে আসবো। এখন বক্তব্য হচ্ছে যে এই যে ফার্স্ট রাউন্ডে হয়ে যাওয়ার পর তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে 3 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 3 তারিখ যখন রেজাল্ট বেরোবে 3 তারিখে তোমরা কোনো ব্যবহারই করতে পারবে না। তাহলে 4, 5, 6, 7 এই 4টে দিনের মধ্যে তোমাকে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এবারে এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে যখন, তখন ডকুমেন্ট লিস্ট কি কি লাগবে সেটাই আমরা এখন আলোচনা করে নিই। ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবে প্রথমত হচ্ছে যে অল ক্যান্ডিডেটকে বলা হয়েছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে ক্লাস 10 এর মার্কশিট, সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে ক্লাস 12 এর মার্কশিট। ওসিআই ক্যান্ডিডেট তাদের ওসিআই সার্টিফিকেট লাগবে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের সার্টিফিকেট অ্যাজ পার সেকশন বলা হচ্ছে 3.4, 3.4.1 and 3.4.2 অফ ইনফরমেশন বুলেটিন অফ WBJEB 2025 এ তোমাদের ডোমিসাইল সম্বন্ধে, ডোমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে বলা আছে। আশা করছি ইতিমধ্যে সবাই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে নিয়েছেন এবং তারা আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা তোমরা নিয়ে যাবে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে বলে যে রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 5.1, 5.2, 5.3 and 5.4 of the information bulletin of WBJEB 2025 OBC A অথবা B বা EWS certificate must be issued on or after 1st April 2025. It must be mentioned that the candidate belongs to the non-creamier and subcategory of OBC A, OBC B or EWS. Non-creamier হতে হবে OBC A, OBC B যারা থাকে তাদের। EWS এর ক্ষেত্রে 8 লাখ টাকা যে নিচে ইনকাম তার সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই প্রডিউস করতে হবে। এই সার্টিফিকেট কোনোখানে যদি কেউ প্রডিউস না করতে পারে তাহলে তার আউটকামটা কি হবে না, এই ডকুমেন্ট যদি কোনো ফেল করে সেই ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যে সিটটা হবে সেই সিটটা কিন্তু পিওরলি ক্যান্সেল হয়ে যাবে এবং তাকে জেনারেল বা তার অন্য কোনো অল্টারনেট যদি ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট আপডেট করে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। ফার্স্ট রাউন্ডেরটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেটা ডোমিসাইল সার্টিফিকেট হতে পারে, সেটা অন্যান্য ক্যাটাগরি সার্টিফিকেট হতে পারে। অনেকে ভুল করে না জানি ইডব্লিউএস এর টিক দিয়ে দিয়েছিল, টিএফডব্লিউ টিক দিয়ে দিয়েছিল, এবার দেখা যায় যে সে দুটোর জন্য এলিজেবল নয়, তার সিট কিন্তু পিওরলি ক্যান্সেল হয়ে যাবে।
কেউ ইডব্লিউএস দিয়েছে, আবার টিএফডব্লিউ দিয়েছে, সার্টিফিকেট বের করতে পারেনি, তারও কিন্তু ফার্স্ট রাউন্ডের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এটা স্টেট নিয়ম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে। পরবর্তী রাউন্ডের জন্য তাকে জেনারেল করে দেওয়া হবে ওখান থেকে, এবং পরবর্তী রাউন্ডে তাকে দেখতে হবে যে কোনো রেজাল্ট এলো কি না। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম, ওখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা রিসিপ্ট দেওয়া হবে। সেই রিসিপ্ট কিন্তু স্টুডেন্টকে অবশ্যই কালেকশন করতে হবে। কোনো অভিভাবকের সঙ্গে কিন্তু যে রিপোর্টিং সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং ওই ইনস্টিটিউটে গিয়ে তাদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। আর স্টুডেন্ট কিন্তু যাবে, স্টুডেন্টকে কিন্তু ফুললি কনসাস থাকতে হবে। PWD candidate PWD certificate as per section 5.5 of the information bulletin, PWD certificate যা আছে যেভাবে নিয়ে যেতে হবে। এছাড়াও রয়েছে TFW candidate TFW certificate as per section 6.0, 6.1 and 6.2 of the information bulletin যেগুলি রয়েছে। TFW ক্যাটাগরি আমরা জানি বাৎসরিক ইনকাম যাদের 2.5 লাখ টাকার নিচে, যাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে, তারা হচ্ছে এই ফ্যাসিলিটি নিতে পারেন। এই ফ্যাসিলিটির জন্য সরকারি বেসরকারি সমস্ত কলেজগুলো প্রত্যেকটা সাবজেক্টে 5% করে সিট তাদের জন্য রিজার্ভ থাকে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের কিছু আউটকাম আছে। যদি কেউ ডকুমেন্ট ভেরিফিকেশনে গেল না, তাহলে সে অটোমেটিকলি কাউন্সিল থেকে বেরিয়ে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু আর কোনো চান্স পাবে না, এক্সিট হয়ে যাবে। কারোর সিট অ্যালটমেন্ট হয়েছে, অ্যালটমেন্ট হওয়ার পরে সে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশন করলো, কিন্তু তার যদি 1 নম্বর চয়েস হয় তাহলে তাকে ভর্তি হতে হবে। আর 2 বা তার নিচে যদি চয়েস হয় তাহলে সে আপগ্রেডেশন দিতে পারে। যদি 1 নম্বর চয়েস হয় তাহলে নো আপগ্রেডেশন ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং তাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে। আর 2 বা তার নিচের চয়েস যদি হয় তাহলে সে আপগ্রেডেশন দিতে হচ্ছে। সেক্ষেত্রে ইএস আপগ্রেডেশন একটা ফরম্যাট, সেই ফরম্যাট ফিল আপ করে নিয়ে গিয়ে ওখানে জমা দিতে হবে এবং তার যে ডকুমেন্ট ভেরিফিকেশন রিসিপ্ট সেটা কিন্তু ওখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, তারা কিন্তু ওখান থেকে দিয়ে দেবে। এখন এই দুটোই যদি কেউ এক্সারসাইজ না করে, সেও কিন্তু কাউন্সিলিংতে আউট হয়ে যাবে। যে সে ফর্মালিটিস বুঝতে পারলো না, সে আউট হয়ে যাবে। কিন্তু যে আমি এলাম, এখানে ডকুমেন্ট দেখালাম, চলে গেলাম, ভর্তি বোধহয় পরে হবো না, এমনটা বিষয়টা নয়। সুতরাং পুরো বিষয়টা নিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। ফার্স্ট রাউন্ড এরকম হয়ে যাওয়ার পরে এবারে সেকেন্ড রাউন্ড, তার আপগ্রেডেশন যে দিল, এই আপগ্রেডেশন দেওয়ার পরে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এই সেকেন্ড রাউন্ডে যখন অপেক্ষা করবে তখন কিন্তু 9th রেজাল্ট বেরোবে এবং 9th, 10th, 11th এই 3 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার নিউলি অ্যালটেড ইনস্টিটিউটে। সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন রাউন্ড যেটি, সেখানে ফার্স্ট রাউন্ডে যারা পায়নি তারা পেতে পারে। তারা যদি ফ্রেশ এই রাউন্ডে পায় তাহলে তাদেরকে অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে বাকি সমস্ত ডকুমেন্ট নিয়ে ওই ইনস্টিটিউটে যেতে হবে, গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। এবারে মনে রাখতে হবে মাত্র 2টি রাউন্ড, এর পরবর্তী কোনো রাউন্ড যেহেতু নেই। এবারে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যারা পেয়েছিল, আপগ্রেডেশন দিয়েছিল, দেখা গেল তার আপগ্রেডেশন হয়নি, তাহলে তার কি হবে? যার আপগ্রেডেশন হয়নি তার ফার্স্ট রাউন্ডের সিটটা কিন্তু তার নামে হোল্ড হয়ে থাকবে। সুতরাং তাকে সেই আবার হচ্ছে পুরোনো যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে বা সেই সাবজেক্টে সেখানে গিয়ে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে ক্লাস শুরু করতে হবে। আর যদি মনে করে যে না, তার 1 নম্বর চয়েস হয়নি, 2 বা 3 আছে, সে নাও হতে পারে, বাট পরে যদি কোনো রাউন্ড হয় আবার, তাহলে সেই রাউন্ডে সে পার্টিসিপেট করতে পারবে। যেমন মপ আপ রাউন্ড আগে হতো, এবছর মপ আপ রাউন্ড কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বলার নেই। সুতরাং ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল, আপগ্রেডেশন হয়ে গেলে ফার্স্ট রাউন্ডের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর ফার্স্ট রাউন্ডের সিটটাতে কিন্তু ফিরে যাওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার আমি ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলাম, আপগ্রেডেশন দিয়েছিলাম, তাহলে আমার যদি আপগ্রেডেড না হয় তাহলে কি এই সিটটা থাকবে? হ্যাঁ, আপগ্রেডেড না হলেই সিটটা থাকবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের সিটটা থাকবে। আর স্যার আপগ্রেডেড হয়ে গেলে কি ফার্স্ট রাউন্ডের সিটটা আমি ফিরতে পারবো? না, যদি আপগ্রেডেড হয়ে যায় তাহলে ফার্স্ট রাউন্ডের সিটটাতে আর ফেরা যাবে না। এই বিষয়ে আমরা আরেকটু সংক্ষেপ করার জন্য আমরা চলে আসবো এখন যে ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টটা একটু দেখে নিই। আরো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই কাউন্সিলিং এর জন্য যে ফ্লো ডায়াগ্রাম সেটা দিয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। একই বিষয় আছে অ্যাকচুয়ালি, এবছর এখনো ফ্লো চার্ট বের করেনি। তো প্রথমেই যেটা দেওয়া আছে ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ডে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যারা রেজিস্ট্রেশন করবে না তারা কিন্তু এই এতে পার্টিসিপেট করতে পারবে না এবং তাদের কোনো অ্যালটমেন্টও হবে না। সুতরাং প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এখানে দেখা যাচ্ছে WB JEE ক্যান্ডিডেট যারা, তাদেরও 500 টাকা লাগবে। JEE মেনের র্যাঙ্ক দিয়ে হচ্ছে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো 10% সিটে ভর্তি হয়, সুতরাং তাদেরও 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার রেজিস্ট্রেশন নট রেজিস্টার্ড বলা হয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড নট রেজিস্টার্ড, তাহলে নেভার রেজিস্টার্ড বলছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে রেজিস্টার্ড করতে হবে এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু আলাদা করে রেজিস্টার করা যাবে না। সুতরাং ফার্স্ট রাউন্ডে রেজিস্টার যারা করবে, রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই যখন এই 500 টাকা জমা করা হবে তারপরে চয়েস ফিলিং এর পোর্টালটা খুলবে। চয়েস ফিলিং এর পোর্টালটা খুলে চয়েস ফিলিং করা হবে, চয়েস লকিংও করতে হবে 1 তারিখের মধ্যে, যেটা বললাম। তারপরে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে 3rd সেপ্টেম্বর। 3rd সেপ্টেম্বর যখন রেজাল্ট বেরিয়ে গেল তখন দেখা গেল তার অ্যালটমেন্ট পেলো, সে একটা কোনো ইনস্টিটিউটের অ্যালটমেন্ট পেয়েছে।
তখন তাকে কি করতে হবে না, তাকে করতে হবে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 রুপিস অনলাইনে পে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে। যদি নট পেড অর্থাৎ না পেমেন্ট করে তাহলে কিন্তু সে এই কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাবে এবং ফার্দার কোনো রাউন্ডে চান্স পাবে না, তাকে আর কোনো রকমভাবে কাউন্সিলিংয়ে থাকবে না। অন্যদিকে বলা হচ্ছে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি যারা জমা দিয়ে দিল, জমা দেওয়ার পর তাকে কি করতে হবে না, ওই ইনস্টিটিউটে তার যে অ্যালট হয়েছে সেই ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি বলেছে নোট অ্যাটেন্ডেন্স, যদি সে ডকুমেন্ট ভেরিফিকেশন না অ্যাটেন্ড করে তাহলে কিন্তু সে এই কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাবে এবং তাকে আর অ্যালাউ করা হবে না। অন্যদিকে বলা হয়েছে যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো কিছু ক্যান্সেল হয়ে যায় তার জন্য তাকে সেকেন্ড রাউন্ডের জন্য আবার অপেক্ষা করতে হবে। আর যদি দেখা যায় যে তার কোনো একাডেমিক ক্রাইটেরিয়ার জন্য সে নট এলিজিবল হচ্ছে তাহলে সে কিন্তু এক্সিট হয়ে যাবে, সে আর কাউন্সিলিং সিস্টেমে থাকবে না। অন্যদিকে ডকুমেন্ট ভেরিফিকেশন, সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের হয়ে যাবে তারা অ্যালোটেড বলেছে অ্যালোটেড চয়েস যেটা আছে তার সেই চয়েসে ডকুমেন্ট আছে, অ্যালোটেড চয়েস অনুযায়ী তাকে কি করতে হবে না, যদি ফার্স্ট চয়েস তার হয়ে যায়, 1 নম্বর চয়েসে সে পেয়ে যায় তাহলে তাকে কিন্তু অবশ্যই রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করে সে যদি যদি না রিপোর্ট করে তাহলে কিন্তু সে সিস্টেম থেকে আউট হয়ে যাবে অর্থাৎ কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে রিপোর্ট যদি করে তাহলে সেই ইনস্টিটিউটে জয়েন করতে পারে অথবা কন্টিনিউ করবে। অর্থাৎ ফার্স্ট চয়েসে পেয়ে গেছে, তার আর কোনো কিছু আপগ্রেডেশন ইত্যাদি দেওয়া যাবে না, শুধু তাকে ওখানে ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে হবে। অন্যদিকে বলা হয়েছে এখানে যে যারা ফার্স্ট চয়েস পায়নি, সেকেন্ড বা তার পরের চয়েস পেয়েছে, তাহলে তাদের কি হবে না, তারা আপগ্রেডেশন একটা অপশন দিতে হবে, ইয়েস আপগ্রেডেশন একটা অপশন দিতে পারবে। যদি ইয়েস আপগ্রেডেশন অপশন না দেয় তাহলে নো আপগ্রেডেশন অপশন দেবে। নো আপগ্রেডেশন অপশন দেওয়া মানে ওখানে রিপোর্টিং করে ওই ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে হবে। আর যদি ইয়েস আপগ্রেডেশন করে, ইয়েস আপগ্রেডেশন করলে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। এইটা হলো ফার্স্ট রাউন্ড। এবার আমরা সেকেন্ড রাউন্ডের চারটে দেখে নিই। সেকেন্ড রাউন্ডে বলা হচ্ছে কারা এলিজেবল না, বলেছে নোট অ্যালোটেড আর্লিয়ার, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে সিট পায়নি সে সেকেন্ড রাউন্ডে সিট পেতে পারে তার চয়েস অনুযায়ী বা মেরিট অনুযায়ী। অথবা বলা হয়েছে এখানে ক্যান্সেল ডিউ টু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্ট, ল্যাক অফ ডকুমেন্ট বা অন্য কোনো কারণে যার ক্যান্সেল হয়ে গেছিল তারও আবার হচ্ছে সিট অ্যালোকেশন হতে পারে, তাকে ডকুমেন্ট ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে রাউন্ড 2 এ বলছে ফর আপগ্রেডেশন, যারা আপগ্রেডেশন দিয়েছিল তাদেরও হচ্ছে এই রাউন্ডে সিট আপগ্রেডেড হয়ে নতুন করে সিট আসতে পারে। এখন ফ্রেশ অ্যালটমেন্ট, এই যে যারা আগে পায়নি তারা তো আবার অ্যাপ্লাই করলো, তাহলে ফ্রেশ অ্যালটমেন্ট হলো, তাহলে আগে যখন পায়নি সে সিট অ্যাকসেপ্টেন্স ফিও জমা দেয়নি, তাহলে তাকে এখন কি করতে হবে না, এখন হচ্ছে তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। যদি না পে করে তাহলে কিন্তু কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে। আর যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে সে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন পার্টে যদি সে নট অ্যাটেন্ড করে, অর্থাৎ যদি সে ইনস্টিটিউটে না যায় তাহলে কিন্তু সে সিস্টেম থেকে কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে বলা হয়েছে যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে এলিজিবল ফর মপ আপ রাউন্ড, তাহলে মপ আপ রাউন্ডের কথা এবছর কিছু বলা নেই, বাট আমরা বলবো এখানে ফার্দার সাবসিকুয়েন্ট রাউন্ড কোনো রাউন্ড যদি হয় তখন সে কিন্তু আবার চান্স পাবে। আর বলা হয়েছে নট এলিজিবল, অর্থাৎ কোনো কারণে সে নট এলিজিবল হলে তাকে কিন্তু এই সিস্টেম থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই ফ্রেশ যারা পেলো তাদের থেকেই বিচারটা হবে, কারণ আগে বুঝতে পারেনি সে নট এলিজিবল কিনা, সুতরাং সেই প্রথমবার সিট পেয়েছিল কিন্তু নট এলিজিবল দেখা গেল, তাহলে তাকে কিন্তু সিস্টেম থেকে সে বেরিয়ে গেল। অন্যদিকে বলা হয়েছে এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে কে, এই যে যার ক্যান্সেল হয়ে গেছিল সে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে ওই একইভাবে যদি না অ্যাটেন্ড করে তাহলে এক্সিট হয়ে যাবে। যে ক্যান্সেল যদি হয়ে থাকে তাহলে পরবর্তী রাউন্ডের জন্য সে আবার অপেক্ষা করতে হবে সাবসিকুয়েন্ট রাউন্ডের, কিন্তু যদি আমাদের বলা নেই পরবর্তীকালে যদি হয় কোনো রাউন্ড সেই জন্য। এবং নট এলিজিবল যদি হয়ে যায় তাহলে এক্সিট হয়ে যাবে। কিন্তু ডকুমেন্ট যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে অ্যালোটেড চয়েসে সে ফার্স্ট চয়েস 1 নম্বর চয়েস যদি হয় তাহলে তাকে অবশ্যই হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে রিপোর্ট করার পর জয়েন করে যেতে হবে ইনস্টিটিউটে। আর সে যদি নট রিপোর্টেড, যদি রিপোর্ট না করে তাহলে কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে আদার চয়েস, অর্থাৎ 2 বা 2 এর পরে যে কোনো চয়েসে যদি লাগে সেক্ষেত্রে আপগ্রেডেশন বলেছে, যদি আপগ্রেডেশন নো হয়, অর্থাৎ আপগ্রেডেশন নো হয় মানে এই রাউন্ডে আমাদের যেহেতু দুটো রাউন্ড সুতরাং এখানে ইয়েস নো এর কোনো ফেসিলিটি থাকবে না, সুতরাং স্টেট তাকে হচ্ছে রিপোর্ট করে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে অথবা সিস্টেম থেকে আউট হয়ে যাবে, পরবর্তী কোনো রাউন্ডে কিন্তু সুযোগ পাবে না। ফর আপগ্রেডেশন, যারা আপগ্রেডেশন দিয়েছিল যাদের আপগ্রেডেড হলো, ফার্স্ট চয়েস আপগ্রেড হয়ে গেল, তার তো চোখ বুঝে হচ্ছে তাকে রিপোর্ট করতে হবে এবং একদম ভর্তি হয়ে যেতে হবে, যদি রিপোর্ট না করে তাহলে কিন্তু আউট হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে এখানে যে আপগ্রেডেড টু আদার চয়েস, যদি 2 বা তার নিচের দিকে চয়েসে হয় তাহলে তাকে রিপোর্টিং করতে হবে, রিপোর্ট করার পরে ইনস্টিটিউটে জয়েন করতে পারে, নাও করতে পারে। জয়েন যদি না করে তাহলে ফার্দার কোনো রাউন্ড যদি হয় সেখানে এলিজিবল হবে। জয়েন যদি করে যায়, অ্যাডমিশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রাউন্ডে সে জয়েন মানে পার্টিসিপেট করতে পারবেন না।
যদিও এই ব্যাপারে এইভাবে কিছু বলা নেই, কিন্তু গত বছরের যে রাউন্ড সেই রাউন্ডে এইভাবেই বলা ছিল যে তারা যে অ্যাডমিশন হয়ে যাবে তারা ফার্দার রাউন্ড আর কেউ কিন্তু ভর্তি হতো না। ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়ে গেল তারা ভর্তি হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে সে যেমন যেতে পারছে না। আবার এখানে বলেছে নট আপগ্রেডেড, যে আপগ্রেডেডই হয়নি, তাহলে নট আপগ্রেডেড যাদের হয়েছে তাদের কিন্তু রিপোর্ট করতে হবে, কারণ তার যারা আপগ্রেডেড হয়নি তার আগের রাউন্ডের সিটটা অর্থাৎ ফার্স্ট রাউন্ডের সিটটা কিন্তু হোল্ড হয়ে থাকবে, রিটার্ন করবে তার নামে। সুতরাং সে আবার ওখানে রিপোর্ট করে একদম কমপ্লিট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি হয়ে যাবে। এই হলো ফ্লো চার্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ই কাউন্সিলিং তার বিষয়গুলো পুরো রাখলাম, আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। অন্যান্য চ্যানেল তোমরা অবশ্যই দেখা রাখো, তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাকে তোমরা ফেসবুকে পাবে এডু হেল্প দুর্গাপুর এই নামে, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আমাকে ইনস্টাগ্রামে পাবে ফাল্গুনী__ মুখোপাধ্যায়। দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। প্রত্যেকটি বিষয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যতগুলি এক্সামিনেশন হয় সমস্ত এক্সামিনেশনগুলো কভার করার জন্য আমাদের চ্যানেল চলে। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর।